এক 4 বছরের বাচ্চা মেয়ের মিসিং কেসের তদন্তের দায়ভার এসে পড়ে একজন প্রাইভেট ডিটেকটিভের হাতে। কিন্তু এই কেস তদন্ত করে একের পর এক রহস্যের সমাধান করেও মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। এরই মাঝে ঘটে যায় আটটা খুন, আর প্রত্যেকটা খুনের খুনে আলাদা হলেও ঘুরে ফিরে সবকিছুই এসে জুড়ে যায় সেই মিসিং কেসটার সাথে। শেষ পর্যন্ত কি সেই ডিটেকটিভ এই কেস সমাধান করতে পেরেছিল, নাকি বাচ্চা মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল কোনো এক লেকের পানিতে? এই সব প্রশ্নের উত্তর জানাতে হাজির হলাম অসাধারণ এক মিস্ট্রি থ্রিলার মুভি গন বেবি গনের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা বোস্টন নামের একটা ছোট্ট শহর দেখতে পাই। এই শহরের একজন বাসিন্দা প্যাট্রিক, পেশায় সে একজন প্রাইভেট ডিটেকটিভ। প্যাট্রিকের মতে যেসব জিনিস আমাদের কাছে খুব সাধারণ সেই সব জিনিসই আসলে আমাদের পরিচয়, যেমন আমাদের শহর, আমাদের প্রতিবেশী এবং আমাদের পরিবার। প্যাট্রিক আরো বলে, আমি ছোট থাকতে একবার আমার প্রিস্টকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে হ্যাভেনে পৌঁছানো যাবে। সে বলেছিল নিজেকে সাধারণ রেখে সবসময় সৎ ও নিষ্ঠাবান থাকলেই হ্যাভেনে পৌঁছানো সম্ভব। তাই আমি আমার জীবনের সাধারণ সবকিছুতেই প্রাধান্য দিতে পছন্দ করি। এরপর আমরা শহরের কোণে আমান্ডা নামের একটা মেয়ের মিসিং এর পোস্টার দেখতে পাই। আমান্ডা মিসিং হয়েছে 3 দিন আগে। আমান্ডার মা হেলেন বিধ্বস্ত অবস্থায় প্রেসের সামনে এসে বলে, আমার মেয়ে সবসময় হাসি খুশি থাকতো, আমার ছোট্ট মেয়ে তো কারো ক্ষতি করেনি, তাহলে কেন তাকে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে? আমান্ডার আন্টি বি বলে, আমান্ডাকে যে বা যারাই আটক করে রেখেছে দয়া করে তারা তাকে ছেড়ে দাও, আর এরকমটা করলে আমরা তোমাদের প্রতি কোনো অ্যাকশনই নেব না। এখন তাদের এইসব সাক্ষাৎকার সকল টিভি চ্যানেলেই প্রকাশ করা হচ্ছিল। প্যাট্রিক এবং তার গার্লফ্রেন্ড এনজি এই নিউজটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। প্যাট্রিক নিউজ দেখে কিছুটা বিচলিত হয়ে বলে, সব পুলিশ অফিসাররা আমান্ডাকে না খুঁজে কেন এখন ওখানে দাঁড়িয়ে আছে? তারা কি চাচ্ছে যে কিডন্যাপার নিজে এসে তাদের কাছে ধরা দিক? এর পরের দৃশ্যে আমরা পুলিশ অফিসার জ্যাক ডুয়েলকে দেখি। জ্যাক প্রেসের সামনে এসে বলে, আমরা প্রতিদিনই যথেষ্ট চেষ্টা করছি আমান্ডাকে খুঁজে বের করার। তবে জ্যাকের কথা শুনে মনে হয়নি যে সে খুব একটা এই তদন্তের ব্যাপারে সিরিয়াস। যাই হোক, পরের দিন সকাল সকাল কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় প্যাট্রিকের। প্যাট্রিক কিছুটা বিরক্ত নিয়ে দরজা খোলে, তবে দরজার অপর পাশে আমান্ডার আন্টি বে এবং আঙ্কেল লিওলেনকে দেখে সে বেশ অবাক হয়ে যায়। প্যাট্রিক তাদেরকে ভিতরে আসতে বলে। তখন আন্টি বে প্যাট্রিককে জানায় যে তোমরা নিশ্চয়ই একটা বাচ্চার মিসিং এর কেস সম্পর্কে শুনেছ। তখন বে বলে, আমি চাই আমান্ডার কেসটা তোমরা ইনভেস্টিগেশন করো। ঠিক তখনই সেখানে এনজি চলে আসলে প্যাট্রিক তাকে বেদের প্রস্তাব সম্পর্কে জানায়। তবে এনজি বলে, আমরা এখনো দক্ষ ডিটেকটিভ হয়ে উঠিনি, আমার জানা নেই যে কিভাবে আপনাদের আমি সাহায্য করতে পারি। কিন্তু তবুও বে আর লিওলেন তাদেরকে অনুরোধ করে যেন তারা এই কেসটা ইনভেস্টিগেশন করে। এছাড়া তারা প্যাট্রিক আর এনজিকে তাদের বাড়িতে এসে আমাদের মা হেলেনের সাথে কথা বলতে বলে। যাই হোক, প্যাট্রিক তাদের কথায় রাজি হলেও এনজি কিছুই বলে না। এরপর বে আর লিওলেন সেখান থেকে চলে যায় এবং এর কিছুক্ষণ পর এনজি আর প্যাট্রিক গিয়ে পৌঁছায় আমান্ডাদের বাড়িতে। বাড়ির সামনে লোকজনের ভিড় আর লোকজনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছিল যে যেন সেখানে কোনো ব্লক পার্টি চলছে। প্যাট্রিক এনজিকে নিয়ে বাসার ভিতরে যাওয়ার আগে এনজি প্যাট্রিককে বলে, আমরা তো ভালোই আছি তাই না? তখন প্যাট্রিক জানায়, হঠাৎ এই প্রশ্ন? এনজি তখন বলে, বাচ্চাটিকে যদি আমরা কোনো ডাস্টবিনে মৃত অবস্থায় খুঁজে পাই তাহলে কি সেটা আমরা সহ্য করতে পারবো? জবে প্যাট্রিক জানায়, আমরা তাকে ডাস্টবিনে কেন পাবো? এনজি জানায়, দেখো বাচ্চাটা 3 দিন ধরে মিসিং, তাকে জীবিত ফিরে পাওয়ার আশা না রাখাই ভালো। তবে প্যাট্রিক এনজিকে বুঝিয়ে শুনিয়ে ভিতরে নিয়ে যায়। এবার ভিতরে গিয়ে প্যাট্রিক দেখে হেলেন খুব আরামে তার বেস্ট ফ্রেন্ড ডটির সাথে বসে টিভিতে বক্সিং এর একটা ম্যাচ দেখছে। এবার প্যাট্রিক হেলেনকে বলে যে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই আমান্ডার ব্যাপারে, যাতে তাকে খুঁজে পেতে আমাদের জন্য সহজ হয়। এখানে হেলেন বলে, এই পর্যন্ত আমি 40 জনেরও বেশি মানুষের কাছে আমান্ডার ব্যাপারে সাক্ষাৎকার দিয়েছি, কিন্তু সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। জবে প্যাট্রিক বলে, আমরা প্রাইভেট ডিটেকটিভ, আমাদেরকে মিসেস বে হায়ার করেছে। এটা শুনে হেলেন বলে, বে কেন আমার মেয়েকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে? তবে এই কথাটা শুনে আবার লিওলেন রেগে যায়, আর এখানে তার ডটিসের সাথে কথা কাটাকাটি হয়, যার ফলে ডটিস লিওলেন সহ প্যাট্রিকদেরকে আজে বাজে গালি দিতে দিতে সেখান থেকে চলে যায়। এই সব কিছুতে এনজি খুব অপমান বোধ করে আর প্যাট্রিককে বলে, আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তবে বে এবং লিওলেন আবারও তাদেরকে অনুরোধ করে হেলেনের কথায় কিছু মনে না করে কেসটা ইনভেস্টিগেশন করতে। এদিকে বে তো আমান্ডার ছবি হাতে নিয়েই কেঁদে ফেলে, যার ফলে এনজিও এবার কেসটা ইনভেস্টিগেশন করতে রাজি হয়ে যায়। এই সব কিছুর মাঝেই তাদের কাছে যে ব্যাপারটা সবচেয়ে বেশি অবাক লাগে সেটা হচ্ছে হেলেনের চাইতে আন্ট বে আমান্ডাকে খুঁজে বের করার জন্য বেশ মরিয়া হয়ে উঠেছে। যাই হোক, এরপর প্যাট্রিকরা যায় আমান্ডার ঘর সার্চ করতে। ছোট্ট একটা জর্ণশীর্ণ রুমে বেড ছাড়া তেমন কোনো আসবাবপত্র নেই। আমান্ডার মতো ছোট্ট একটা বাচ্চা যা যা দরকার তার কিছুই নেই এই রুমে।
এই সব দেখে প্যাট্রিক বলে ওঠে, কিডন্যাপার কি আমান্ডার সাথে ঘরের জিনিসপত্র নিয়ে গেছে নাকি? এছাড়াও তারা যখন রুম তল্লাশি করছিল তখন সেখানে ইন্সপেক্টর জ্যাক চলে আসে। জ্যাক তাকে জিজ্ঞেস করে যে কিছু পেলে নাকি। এখন প্যাট্রিক সেই উত্তর না দিয়ে আগে নিজের পরিচয় দেয়। এখানে জ্যাককে দেখে মনে হচ্ছিল যে প্যাট্রিকের এই কেসটা নেওয়াতে সে মোটেও খুশি নয়। জ্যাক জানায়, তুমি কি আগে এমন কোনো সিরিয়াস কেস ইনভেস্টিগেশন করেছো? তোমার বয়সই বা কত? প্যাট্রিক বলে, আমার বয়স 31। পাশ থেকে এনজি মুশকি হেসে বলে, তোমাকে এখনো ইয়াং লাগছে। দেখেছেন এদের কাণ্ড? এত সিরিয়াস মুহূর্তেও ফ্লার্ট করা থামে না। জ্যাক এনজির দিকে একবার তাকিয়ে প্যাট্রিককে বলে, আমার 76 বছরের জীবনের বেশিরভাগ সময় কেটেছে এসব কেস দেখতে দেখতে। বেশিরভাগ ক্ষেত্রে একদিন পার হয়ে যাওয়ার পর যদি কিডন্যাপার ধরা না পড়ে তাহলে কেস সলভ হওয়ার সম্ভাবনা থাকে 10%, আর এটা তো তৃতীয় দিন। প্যাট্রিক আরও বলে, আমরা তো শুধু সাহায্য করার চেষ্টা করছি। জবাবে জ্যাক জানায়, আচ্ছা চালিয়ে যাও, আমিও চাই এই কেসটার সমাধান হোক। এখন কে এটা সমাধান করেছে সেটা আমার দেখার বিষয় নয়। যাই হোক, জ্যাকের কথায় কিছুটা হতাশ হলেও প্যাট্রিক কিন্তু তার হাল ছাড়ে না। লিওনেলের কাছ থেকে সে জানতে পেরেছিল যে হেলেন বেশিরভাগ সময় ফিলমোর নামের একটা বারে গিয়ে সময় কাটাতো। এবার প্যাট্রিক আর এনজি সেখানে যায় ইনভেস্টিগেশন করতে, তবে বারের কারোর কাছ থেকেই তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই সেখানে প্যাট্রিকের সাথে দেখা হয় স্টিভ নামে তার এক পুরাতন বন্ধুর সাথে। স্টিভের কাছে তারা হেলেনের ব্যাপারে জিজ্ঞেস করলে স্টিভ বলে, হেলেন মোটেও ভালো মহিলা ছিল না। সে সবসময় বিভিন্ন পুরুষের সাথে সময় কাটায়। সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই সে রাতে এই বারে বসে ড্রাগস সেবন করত। এমনকি যেদিন রাতে তার মেয়ে কিডন্যাপ হয়েছে সেদিন রাতেও সে তার বয়ফ্রেন্ড স্কিনি রের সাথে এই বারেই ছিল। তবে ঠিক তখনই লেনি নামের এক লোক স্টিভকে ডেকে বলে, বাইরের মানুষের সাথে এত কিছু শেয়ার করা মোটেও উচিত নয়। জবে স্টিভ বলে, প্যাট্রিক আমার বন্ধু। তবে লেনি স্টিভকে কথা শোনাতে থাকলে প্যাট্রিকের সাথে তাদের ঝামেলা বেঁধে যায়। লেনি এবার তার এক সাথীকে বারের দরজা বন্ধ করে দিতে বলে আর এনজির দিকে খারাপ নজরে তাকায়। তখন আমাদের হিরো প্যাট্রিক তার হিরোইনকে বাঁচানোর জন্য পকেট থেকে বন্দুক বের করে। এটা দেখে লেনিরা ভয় পেয়ে দরজাটা খুলে দেয় আর প্যাট্রিক লেনির মুখে আঘাত করে এনজিকে নিয়ে বার থেকে বেরিয়ে আসে। এরপর দিন প্যাট্রিকরা পুলিশ ডিটেকটিভ রেমি আর নিকের সাথে দেখা করতে চলে যায়। আসলে জ্যাকই প্যাট্রিককে তাদের সাথে দেখা করতে বলেছিল যাতে তারা দ্রুত কেসটা সলভ করতে পারে। রেমি আর নিক তাদেরকে করোয়েন আর্লি, লিওলেন ট্রেট এবং তার স্ত্রী রবার্টের ছবি দেখিয়ে বলে এই 3 জন এই কেসের সাথে জড়িত থাকতে পারে, কারণ এরা চাইল্ড অ্যাবিউজ আর কিডন্যাপিং কেসে অলরেডি পুলিশের সন্দেহ তালিকায় রয়েছে। আর করোয়েন কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। এসব শুনে প্যাট্রিক বলে, এগুলো ছাড়া কি আর কোনো ক্লু নেই আপনাদের কাছে? জবে রেমি জানায়, না, আপাতত এতটুকুই। এখন প্যাট্রিক বলে, আচ্ছা আপনারা কি হেলেনের বয়ফ্রেন্ড স্কিনি রে সম্পর্কে কিছু জানেন? জবে রেমি আর নিক না বললে প্যাট্রিক বলে, আমান্ডা যেই রাতে কিডন্যাপ হয়েছে সেই রাতে হেলেন স্কিন রের সাথেই ছিল। তাই এখন আমাদেরকে এই স্কিনের ব্যাপারে আরেকটু খোঁজ খবর নেওয়া উচিত। আজকের মতন তাদের মিটিং শেষ হলে প্যাট্রিক আর এনজি যায় বুব্বা নামের একটা ড্রাগ ডিলারের কাছে। সেখান থেকে তারা জানতে পারে যে স্কিনি রে আর হেলেন আগে তার কাছ থেকে ড্রাগস নিলেও রিসেন্টলি তারা নিজেরাই ড্রাগ চিজ নামের এক মাফিয়ার হয়ে ডিলিং করা শুরু করেছিল। এর বেশি আমি আর তেমন কিছুই জানি না এদের ব্যাপারে। যাই হোক, প্যাট্রিকরা এই সব কিছু শোনার পর রেমিদেরকেও জানায়। এরপর তারা সবাই মিলে হেলেনের কাছে যায় চিজের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে। এবার হেলেন প্রথমে চিজকে চিনতে অস্বীকার করলেও লিওলেনের এক ধমকে সে বলে, হ্যাঁ আমি তার হয়ে ছোটখাটো ড্রাগ ড্রিলিং করতাম, তবে এটা কোনো বিষয় না। এরপর সে ফ্রিজ থেকে বিয়ারের বোতল নিয়ে অন্য একটা রুমে এসে সেটা খেতে শুরু করে। তার পিছু পিছু বাকিরাও সেই রুমে চলে আসলে এবার রেমি বলে, আমি শুনেছি কেউ একজন স্কিনিরের সাথে ধোঁকাবাজি করে তার টাকা মেরে দিয়েছে। তুমি কি এইসব ব্যাপারে কিছু জানো? জবে হেলেন কিচ্ছু না জানাতে চাইলে রেমির তো রাগই উঠে যায়। তবে নিক তার পাশে বসে শান্ত গলায় বলে যে তুমি সব সত্যটা বলো, আমরা তোমার ব্যাপারে নয় বরং তোমার মেয়েকে খুঁজে পাওয়ার ব্যাপার নিয়ে বেশি কনসার্ন। তুমি কি চাও না তোমার মেয়ে ফিরে আসুক? এবার হেলেন কিছুটা শান্ত হয়ে বলে, আমি আর রে মিলে চিজের কাছ থেকে 130 কোটি টাকা সমমূল্যের ড্রাগ ডিলিং করতে গিয়েছিলাম। এখন এই টাকা পাওয়ার পর আমরা একটা হোটেলে উঠি, কিন্তু কোনোভাবে পুলিশের সেই খবর জেনে হোটেল তল্লাশি করতে যায়। আমান্ডা যেহেতু আমাদের সাথে ছিল তাই আমরা একটা পরিবার হওয়ার অ্যাক্টিং করি আর পুলিশের হাত থেকে বেঁচে যাই। তবে ঠিক সেই সময় রের মাথায় একটা বাজে বুদ্ধি আসে। সে বলেছিল এই টাকা আমরা ভাগাভাগি করে নেব আর চিজকে বলবো টাকাটা পুলিশ নিয়ে গেছে। এরপর আমরা সেখান থেকে যে যার মতন করে ফিরে আসি।
এই সব শুনে রেমি এবার জিজ্ঞেস করে যে টাকাগুলো তাহলে এখন কোথায় আছে। জবাবে হেলেন জানায় সেগুলো রের কাছে চেলসা নামের একটা স্থানে রয়েছে। এই সব কথা শুনে রেমি এবার বলে তাহলে আমরা এখনই চেলসা যাব। এরপর তারা সবাই হেলেনকে নিয়ে চেলসার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু দেখা যায় যে পথে হেলেন সবকিছু নিয়ে এমন ভাবে চিল করছিল যেন তারা কোনো ট্রিপে যাচ্ছে। এই ব্যাপারটা দেখে এনজির বেশ মেজাজ খারাপ হয়ে যায়। এই মহিলাকে দেখে কোনোভাবে মনে হচ্ছিল না যে তার একমাত্র বাচ্চা মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি বলতে কি, আমার তো এনজির চাইতেও এই মহিলাকে দেখে বেশি মেজাজ খারাপ হচ্ছে। যাই হোক, তারা সবাই স্কিনি রের বাড়ি পৌঁছানোর পর দেখা যায় যে রেকে কে যেন টর্চার করে খুব ব্রুটাল ভাবে খুন করে রেখে গেছে। লাশ দেখে রেমি বলে এই কাজ সম্ভবত চিজের, সে টাকার জন্যই রেকে খুন করেছে। তবে তাদের ধারণা যে রে নিজেও হয়তো এই টাকার ব্যাপারে জানে না, আর মনে হয় হেলেন পুরো টাকাটার ব্যাপারে সবই জানে। যাই হোক, হেলেন সেখানে এসে রের লাশ দেখে হতভম্ব হয়ে যায়। এবার তার মনে তার মেয়েকে হারানোর একটা ভয় জেগে ওঠে। প্যাট্রিক তাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করলে হেলেন এবার সবকিছু সত্য বলে দেয়। সে বলে সে নিজেই এই টাকা লুকিয়ে রেখেছে রের বাড়ির পিছনে। রে তো নিজেও জানতো না যে টাকাটা কোথায় রয়েছে। এবার হেলেন প্যাট্রিককে টাকা যেখানে লুকানো সেই জায়গাটাও দেখিয়ে দেয়। এরপর রেমিরা জায়গা ঘুরে টাকার ব্যাগ পেয়ে গেলে সবাই মিলে প্ল্যান করে যে এই টাকা তারা চিজকে ফেরত দিয়ে আমান্ডাকে ফিরিয়ে আনবে। এরপর সবাই বোস্টন শহরে ফিরে আসে। এই প্রথমবার হেলেনকে তার মেয়ের জন্য কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এই সময়টাতে সে প্যাট্রিককে বলে আমি ড্রাগ সেবন ছেড়ে দেব, একদম ভালো হয়ে যাব, শুধু প্লিজ আমার মেয়েকে তোমরা খুঁজে নিয়ে আসো। এই সব কিছু দেখে প্যাট্রিকও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। এর পরের দিন প্ল্যান মোতাবেক তারা চিজকে খুঁজতে বেরিয়ে পড়ে। এখন এত বড় মাফিয়াকে তো আর এত সহজে খুঁজে পাওয়া সম্ভব নয়। অনেক খোঁজাখুঁজির পর একজনের সাহায্যে তারা চিজের খোঁজ পেয়ে যায়। তবে প্রশ্ন হলো কে চিজের সাথে কথা বলতে যাবে। প্যাট্রিক জানায় আমি আর এনজি যাব তার সাথে দেখা করতে, আর ওদিকে রেমি ও নিক পুলিশ ফোর্স নিয়ে আমাদের আশেপাশেই থাকবে, যাতে আমাদের কোনো বিপদ হলে তারা ব্যাকআপ দিতে পারে। এরপর রাতে তারা চিজের আস্তানায় যায় চিজের সাথে দেখা করতে। এখানে দেখা করার পর চিজকে প্যাট্রিক বলে তোমার 130 কোটি টাকা আমাদের কাছে রয়েছে। আমরা রের ঘরে তল্লাশি করে ব্যাকইয়ার্ডে এই টাকা পেয়েছি। আমি জানি তোমার টাকার প্রয়োজন আর আমাদের প্রয়োজন আমান্ডাকে। তুমি আমান্ডাকে ফিরিয়ে দিলে আমরা তোমার টাকাটাও ফিরিয়ে দেব। এই সব শুনে চিজ বলে আমার কাছে কোনো বাচ্চা নেই। আমার টাকা যে চুরি করেছিল তাকে আমি তার উপযুক্ত শাস্তি দিয়েছি। এখন তাকে যেহেতু শাস্তি দিয়ে দিয়েছি, তাহলে আমি কেন কোনো বাচ্চাকে কিডন্যাপ করতে যাব। এখানে চিজ আমান্ডা আর হেলেনকে নিয়ে বেশ বাজে কথা বলে। তবে প্যাট্রিক তার রাগ কন্ট্রোল করে সেখান থেকে বেরিয়ে আসে। তবে বাইরে রেমিরা তাদের জন্যই অপেক্ষা করছিল। এরপর সব কথা শুনে রেমি বলে তুমি তো আমান্ডাকে ফিরিয়ে আনার কথা বলেছিলে, এখন চিজ টাকাটা কার কাছে আছে সেটাও জেনে গেছে। এবার সে যদি টাকা ফেরত পাওয়ার জন্য আমান্ডার কোনো ক্ষতি করে তাহলে তোমাকেই সবচেয়ে বেশি আফসোস করতে হবে। যাই হোক, প্যাট্রিক আর এনজি এই কথাগুলো শুনে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। কিছুতেই যেন তারা আমান্ডার কাছে পৌঁছাতে পারছে না। মন খারাপ করে তাই তারা সেদিনের মতোই ঘুমিয়ে পড়ে। এনজির ঘুম ভাঙে রেমির কলে। রেমি বলে চিজ আমাকে কল করেছিল, সে আমান্ডার ব্যাপারে ডিল করতে রাজি। তবে চিন্তার বিষয় হচ্ছে আমার কল ট্র্যাক করে জ্যাক সবকিছু জেনে গেছে, তাই সে তোমাদের অফিসে ডেকেছে এই ব্যাপারে কথা বলার জন্য। এর পরের দৃশ্যে প্যাট্রিক আর এনজি পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। জ্যাক তাদেরকে আগের দিনের কলের ট্রান্সক্রিপ্ট দেখিয়ে প্যাট্রিককে বলে এরকম ডিল করার আগে তোমাদের অবশ্যই পুলিশকে ইনফর্ম করা উচিত ছিল, কেননা চিজ তোমাদেরকে কেয়ারি নামের একটা জায়গায় টাকা নিয়ে পৌঁছে যেতে বলেছে, নয়তোবা তারা আমান্ডাকে মেরে ফেলে দেবে। সে এখানে প্যাট্রিক আর রেমিকে এমন একটা ঝুঁকি দেওয়ার জন্য প্রচন্ড বকাঝকা করতে থাকে। তবে এখানে প্যাট্রিক বলে যে আমান্ডার কিছুই হবে না, আমি সব কিছুর রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করে নিব। এবার জ্যাক বলে আমান্ডার কিছু হয়ে গেলে তুমি কিছুই অ্যাকসেপ্ট করতে পারবে না। এরপর তারা কোয়ারি নামের সেই স্থানের ম্যাপ দেখতে বসে। কোয়ারি একটা লেকের নাম, তার চারপাশে অসংখ্য উঁচু নিচু পাহাড় রয়েছে, যা এই জায়গাটাকে বেশ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এমন একটা জায়গা চিজ কি উদ্দেশ্যে ডিল করতে দেখেছে তা তাদের মাথায় ঢুকছিল না। প্যাট্রিকরা একা যেতে চাইলেও জ্যাক তাদের সাথে ফোর্স নিয়ে যাওয়ার জন্য জেদ করে, কেননা জ্যাক বলে আমিও আমার নিজের সন্তানকে হারিয়েছি, তাই আমি চাই না এই বাচ্চাটার কিছু হোক। যাই হোক, রাতে তারা সকলে সেই কেয়ারি নামের স্থানে পৌঁছে যায়। প্ল্যান মতো নিক আর রেমি এক পাশে এবং প্যাট্রিক আর এনজি অন্য পাশে গিয়ে চিজের জন্য অপেক্ষা করতে শুরু করে। অন্যদিকে জ্যাকেরা একটু দূর থেকে তাদের দিকে খেয়াল রাখছিল।
কিন্তু হঠাৎ পাহাড়ের উপর থেকে লাগাতার কয়েকবার গুলির আওয়াজ ভেসে আসলে প্যাট্রিক আর এনজি দ্রুত সেদিকে দৌড় দেয়। প্যাট্রিক পাহাড়ের উপরে গিয়ে দেখে চিজকে কেউ গুলি করে দিয়েছে। এদিকে লেকের পানিতেও কিছু একটা পড়ার শব্দ ভেসে আসলে এনজি টর্চ জ্বালিয়ে দেখে লেকের পানিতে আমান্ডার পুতুল মিরাবেল ভাসছে। এনজি সাথে সাথে লেকের পানিতে ঝাঁপ দেয়, তবে সেখানে আমান্ডার কাপড় আর পুতুল ছাড়া সে আর কিছুই খুঁজে পায় না। এদিকে এনজি সেখানে জ্ঞান হারালে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। এনজির জ্ঞান ফিরে আসার পর প্যাট্রিক তার কাছে আসে। এত উপর থেকে লাফ দেওয়ার কারণে এনজির পায়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। প্যাট্রিক আসার সাথে সাথেই এনজি তাকে জিজ্ঞেস করে যে আমান্ডার বডি খুঁজে পাওয়া গেছে কিনা। প্যাট্রিক মাথা নাড়িয়ে বলে না, কিছুই পাওয়া যায়নি। এই কথাটা শোনার পর এনজির বেশ কষ্ট হচ্ছিল। প্যাট্রিক তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। এখন আমান্ডার মৃত্যুর পর অনেক কিছুই বদলে যায়। পুলিশ অফিসার জ্যাক ডুয়েল আমান্ডার মৃত্যুর সব দায়ভার নিজের কাছে নিয়ে রিচার্জ করে। এদিকে প্যাট্রিক আর এনজিও একদম শান্ত হয়ে গিয়েছিল। আমান্ডার বডি ছাড়াই আমান্ডার ফিউনারেলও সম্পূর্ণ হয়। এরপর থেকে দেখা যায় এনজি প্রায় সময়ই আমান্ডার ছবি দেখে কান্নাকাটি করছে। তার আর প্যাট্রিকের মাঝেও কেমন যেন একটা অজানা দূরত্ব দিন দিন বেড়ে চলছিল। এনজি এবং প্যাট্রিক আসলে দুজনই নিজেদেরকে আমান্ডার মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। এভাবেই 2 মাস কেটে যায়। এখনো পর্যন্ত তারা কেউই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছিল না। তবে হঠাৎ একদিন টিভিতে জনি প্যাট্রিয়ট নামের এক ছেলের মিসিং নিউজ দেখে প্যাট্রিক থমকে যায়। ছেলেটার বয়স মাত্র 7। সেদিন বারে বসে এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে সে ড্রিঙ্কস করছিল। ঠিক তখনই তার কাছে বুব্বা আসে। বুব্বা প্যাট্রিককে তার সাথে একটি স্থানে যাওয়ার জন্য অফার করে। বুব্বা প্যাট্রিককে জানায় সে রবার্টা নামের এক সাইকোপ্যাথিক মহিলাদের বাসায় ড্রাগ ডিলিং করতে গিয়ে সেখানে সন্দেহজনক অন্য কাউকে দেখেছে। তার মনে হয় 7 বছরের ছেলের মিসিং হওয়ার পিছনে এদের কোনো হাত রয়েছে। বুব্বা এবং প্যাট্রিক সেই বাড়িতে গিয়ে পৌঁছালে বাড়ির মালিক প্রথমে তাকে প্রবেশ করতে দিতে চায় না। তবে বুব্বা জোর করে বাড়ির ভিতরে ঢুকলে তারা খুব অদ্ভুত ধরনের আচরণ করতে থাকে। ঠিক তখনই তাদের সামনে কয়েন নামের সেই সাইকোপ্যাথ চলে আসে। যেহেতু তারা দুজন ছিল তাই তারা কিছু না বলে সেখান থেকে চলে আসে। এরপর রাতে প্যাট্রিক, নিক আর রোমকে নিয়ে রবার্টদের বাড়িতে তারা তল্লাশি চালাতে আসে। নিক প্রথমে ঘরে প্রবেশ করতে চাইলে তার উপরে গুলি ছোড়ে সেই সাইকোপ্যাথ দম্পতি। প্যাট্রিক কোনো মতে তাকে এক পাশে সরিয়ে অ্যাম্বুলেন্স এবং পুলিশ ফোর্সকে কল করে। এরপর নিজে গুলি ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে। প্যাট্রিকের গুলিতে বৃদ্ধ লিওন ট্রেট মেঝেতে লুটিয়ে পড়ে। তবে রবার্টা তখনও সেখানে এলো পাথারি গুলি ছুড়ে যাচ্ছিল প্যাট্রিকের উপরে। প্যাট্রিক কোনো মতে দৌড়ে ওপারে গিয়ে দরজাটা আটকে দেয়। এরপর সামনের রুমে যেতে সে করওয়েনকে জড়সড় হয়ে বসে থাকতে দেখে। প্যাট্রিককে দেখে করওয়েন ওয়াশরুমের দিকে তাকিয়ে বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। প্যাট্রিক এবার ওয়াশরুমে গিয়ে দেখে 7 বছরের বাচ্চা জনির কাটা লাশটা বাথটবে পড়ে আছে। বাচ্চাটাকে খুব নির্মম কষ্ট দিয়ে সে হত্যা করেছে। প্যাট্রিক রেগে এসে সোজা করওয়েনের মাথা বরাবর শুট করে দেয়। এদিকে রেমি এসে ততক্ষণে রবার্টাকে শুট করে দিয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ফোর্স এসে পৌঁছে যায় সেখানে। তারপর নিককে হসপিটালে ভর্তি করা হয়, তবে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। এরপর রেমি আর প্যাট্রিক বাইরে বসে ড্রিঙ্কস করতে করতে নিকের ব্যাপারে কথা বলছিল। এখানে রেমি অতিরিক্ত ড্রিঙ্কস করে অনেক উল্টাপাল্টা কথা বলে। সে কথায় কথায় প্যাট্রিককে বলে যে স্কিনি রে তার 15 বছরের বন্ধু ছিল। যেহেতু সেও তাকে ছেড়ে চলে গেছে, হয়তো নিকও তাকে ছেড়ে চলে যাবে। প্যাট্রিক এই কথাগুলো শুনে কিন্তু বেশ অবাক হয়ে যায়। বাসায় ফিরে এনজিকে সে সবটা জানিয়ে বলে যে তার মানে রেমি আমাকে শুরু থেকেই মিথ্যা বলে এসেছে। সে তো বলেছিল যে সে স্কিনি রেকে চেনেই না। এনজি তাকে বলে যে এখন এই ব্যাপারটা থেকে প্লিজ বেরিয়ে আসো। আমান্ডা চলে গেছে সবাইকে ছেড়ে, তাই এই কথাটা তুমি মাথা থেকে ভুলে যাও। তবে সকালে এনজির ডাকে প্যাট্রিকের ঘুম ভাঙে। এনজি তাকে জানায় যে নিক আর এই পৃথিবীতে নেই। তারপর খুব ধুমধাম করে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে নিকের ফিউনারেলের আয়োজন করা হয়। প্যাট্রিকরাও নিকের ফিউনারেলে আসে, তবে সে এখানে এসে শুধু রেমিকে নিয়েই ভেবে যাচ্ছিল। এদিকে রেমিকে তার হঠাৎ করে বেশ সন্দেহজনক মনে হচ্ছিল। তাই সে রেমির ডিপার্টমেন্টে কাজ করা ডেভ নামের এক পুলিশ অফিসারের সাথে পার্সোনালি কথা বলে। প্যাট্রিক ডেভকে রেমির ব্যাপারে বললে ডেভ বলে যে ব্যাপারটা নিয়ে আগে থেকে আমার কাছে বেশ সন্দেহ লাগছিল, কেননা হেলেন আর স্কিনি রে চিজের টাকা জুন মাসে চুরি করেছিল। তার ঠিক 1 সপ্তাহ পরে রেমি ডিপার্টমেন্টে এসে হেলেনদের অবস্থানরত সেই হোটেলের তল্লাশি চালানো পুলিশ অফিসারের কাছে হোটেলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। এছাড়াও অবাক করার বিষয় হচ্ছে চিজ নিজেও তার টাকা চুরি হয়ে যাওয়ার ব্যাপারে 2 সপ্তাহ পর জেনেছিল। এই সব শুনে তাদের মনে এবার একটা প্রশ্ন ঘুরতে থাকে, তাহলে রেমি কিভাবে 1 সপ্তাহ আগেই এই ব্যাপারটা জেনেছিল, যার ফলে প্যাট্রিকের কাছে
এবার ধীরে ধীরে অনেক কিছুই ক্লিয়ার হতে থাকে। এদিকে আমরা লিওলেনকে দেখতে পাই যে খুব মনমরা হয়ে আমান্ডার কথাই চিন্তা করছিল। প্যাট্রিক তাকে কল করে একটা হোটেলে আসতে বলে আমান্ডা এবং রেমির ব্যাপারে কথা বলার জন্য। লিওলেন রেমিকে কল করে এই কথা জানালে রেমি তাকে প্যাট্রিকের সাথে দেখা করতে নিষেধ করে। তবে লিওলেন বলে আমি প্যাট্রিককে সবকিছু বলে দেব। এই সব শুনে রেমি জানায় আমরা যা করেছি আমান্ডাকে প্রোটেক্ট করার জন্যই করেছি। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি এসে তোমাকে তোমার সিক্রেটের সাথেই মেরে ফেলি। এখন এইখানে তারা কোন সিক্রেটের কথা বলছিল তা তো তোমরা একটু পরেই জানতে পারবে। তবে লিওলেনের চোখ দেখে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা নিয়ে গভীরভাবে অনুতপ্ত। যাই হোক, পরের দৃশ্যে প্যাট্রিক এনজিকে নিয়ে মরফি নামের একটা হোটেলে লিওলেনের সাথে দেখা করে। তারা লিওলেনকে জিজ্ঞেস করে সে কত বছর ধরে রেমিকে চেনে। জবে লিওলেন বলে এই শহরে সবাই সবাইকে চেনে, আমিও তাকে অনেক আগের থেকেই চিনি। প্যাট্রিক বলে না, সবাই সবাইকে চেনে না, আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছেন। যদি এমনটাই হয় তাহলে কেন আমার বাড়িতে এসে আমান্ডাকে খুঁজে বের করার জন্য আপনি সাহায্য চেয়েছিলেন? রেমি তো শুরু থেকেই এই টাকা আর আমান্ডার ব্যাপারে জানতো, তাহলে আপনিও নিশ্চয়ই তার সাথে জড়িত। এই সব শুনে লিওলেন হেসে বলে যে আমি এমনটা কেন করতে যাব। তখন প্যাট্রিক জানায় যে হয়তো আপনিও রেমির মতন এই টাকাগুলো লোভে পড়ে গিয়েছিলেন। জবে লিওলেন বলে এমন কিছুই নয়, তবে আমি তোমাকে সব সত্যটা জানাচ্ছি। এবার সে বলতে শুরু করে একদিন রাতে যখন আমি আমান্ডাকে গল্প বলে ঘুম পাড়াচ্ছিলাম তখন সেখানে হেলেন এবং রে আসে। তারা দুজন চিজের কাছ থেকে চুরি করা সেই টাকা নিয়ে ঝগড়া করতে থাকে। তারা এই টাকা আর আমান্ডাকে নিয়ে শহর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তারা জানতো না যে আমি তাদের সব কথা শুনে ফেলেছিলাম। এখন আমি এই সব কথাগুলো শুনে সরাসরি রেমিকে জানাই। আমি আর রেমি কিছুতেই চাইছিলাম না যে হেলেনের মতন একটা কেয়ারলেস মা আমান্ডাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাক। তাই আমরা তাদের টাকা চুরি করার প্ল্যান করি। প্ল্যান মোতাবেক আমরা আমান্ডাকে কিডন্যাপ করে একটা কিডন্যাপিং এর নাটক সাজাই। সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে আমার স্ত্রী বে আমান্ডার জন্য বিচলিত হয়ে পুলিশ ও মিডিয়াকে ইনফর্ম করে দেয়, যার ফলে আমরা সরাসরি আর হেলেনের সাথে যোগাযোগ করতে পারিনি। এখন এরই কারণে আমরা তোমাকে ব্যবহার করে তদন্ত করে রের বাড়ি থেকে টাকা উদ্ধার করি। পরবর্তীকালে টাকা এবং আমান্ডা দুজনেই কিন্তু রেমির কাছে ছিল। তবে চিজ ততদিনে টাকার ব্যাপারে জেনে গিয়েছিল বিধায় আমরা চিজকে মারার জন্য তার এক লোককে $15,000 দিয়েই হায়ার করি। আর তোমাদের সকল সন্দেহ দূর করার জন্য কেরি লেকের পাশে এই ডিলিং এর নাটক সাজায়। চিজের লোক ডিল অনুসারে সেদিন রাতে চিজকে কেয়ারি লেকে নিয়ে আসে। তবে চিজের কোনো এক কারণে আমাদের উপরে সন্দেহ হয়ে যায়। রেমিও ঠিক সেই সময় আমান্ডাকে নিয়ে সেখানে উপস্থিত ছিল। এরপর চিজ সন্দেহবশত গোলাগুলি শুরু করলে আমান্ডা ভয় পেয়ে রেমির হাত থেকে ছুটে সামনের দিকে দৌড় দেয়। আর চোখ বেঁধে থাকার কারণে আমান্ডা সেই লেকে পড়েই মারা যায়। এরপর সে আরো বলতে থাকে আমি আমান্ডাকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতাম, কিন্তু আমি শুধু চেয়েছিলাম যে হেলেন যাতে শুধরে যায়। কিন্তু হেলেনকে শুধরাতে গিয়ে আমি যে আমান্ডাকে হারিয়ে ফেলবো এটা আমি কল্পনাতেও ভাবিনি। এই সব কথা শুনে প্যাট্রিক যেন পুরোই হতভম্ব হয়ে যায়, কেননা কিডন্যাপার মার্ডাররা সবকিছুই তাদের চোখের সামনেই ছিল, কিন্তু এত কিছু তাদের চোখের সামনে থেকেও তারা কিছুই করতে পারেনি। ঠিক তখনই গান হাতে এক লোক হোটেলে প্রবেশ করে ডাকাতি করার উদ্দেশ্যে। সে ডাকাতি করার নাটক করে প্যাট্রিক আর লিওনেনকে শুট করতেই যাবে, ঠিক তখনই প্যাট্রিক তাকে চিনে ফেলে। তাকে চিনে ফেলেই প্যাট্রিক বলে প্লিজ রেমি, এমনটা করো না, আমরা সবাই এখন সব জানি। এই কথা শুনে রেমি তার কথায় গানটা একটু নিচে করতেই হোটেলের মালিক এসে রেমিকে গুলি করে দেয়। রেমি কোনো মতে দৌড়ে হোটেল থেকে পালিয়ে একটা বিল্ডিং এর ছাদে চলে আসে। এরপর প্যাট্রিকও তার পিছু করতে করতে সেখানে চলে আসলে সে রেমির মুখোমুখি হয়। রেমি তখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। এখন প্যাট্রিক বলে তোমার জন্যই আমান্ডা মারা গেছে, ও তো শুধু একটা বাচ্চা ছিল, তুমি কিভাবে সব কিছু করতে পারলে? কিন্তু রেমিকে দেখা যায় যে তার মুখে তখনও কোনো অনুশোচনা বোধ ছিল না। সে প্রাউডলি বলতে থাকে আমি তো বাচ্চাদের ভালোবাসি আর এর জন্যই তাকে মুক্তি দিয়েছি। ঠিক এই কথাটা বলার পরপরই রেমি সেখানে মারা যায়। তবে এই পুরো ইনভেস্টিগেশনে প্যাট্রিক রেমিকেই সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, আর তার যেন এখন নিজের উপরেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সে যাই হোক, এত বড় একজন পুলিশের মৃত্যুর কারণে প্যাট্রিককে ডাকা হয় ইনভেস্টিগেশনের জন্য। প্যাট্রিক এখানে পুলিশদের শুরু থেকে সবটা খুলে বলে। এই সবটা শুনে পুলিশ অফিসাররা বলে যে চিজ কখনো রেমিকে কলই করেনি, এমন কোনো ট্রান্সক্রিপ্টের রেকর্ডও এই পুরো কেসের মধ্যে নেই। তাকে হয়তো এখনো
ভুল বোঝানো হচ্ছে। এই কথাটা শুনে প্যাট্রিক কিন্তু বেশ অবাক হয়ে যায়, কেননা কল রেকর্ডের ট্রান্সক্রিপ্ট তো জ্যাক ডুয়েল নিজে তাকে দিয়েছিল। তার মানে কি জ্যাকও এসবের সাথে জড়িত ছিল? প্যাট্রিক কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে আসে। এরপর এনজিকে নিয়ে জ্যাকের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। প্যাট্রিক এখন সবকিছুই বুঝতে পারছিল। লিওলেনের দরকার ছিল হেলেনকে সুস্থ করা, আর রেমির দরকার ছিল টাকা। শুধু তাই নয়, জ্যাকের দরকার ছিল একটা বাচ্চা। প্রথমে রেমি আর লিওলেন পরিকল্পনা মতো সবকিছু চালালেও জ্যাক এসে আমান্ডার পানিতে পড়া নাটক সাজায়। আসলে তো আমান্ডা সেখানে ছিলই না কখনো। তার মানে রেমি আর নিক একটা পাথর আর আমান্ডার দলকে পানিতে ফেলে আমান্ডাকে মৃত প্রমাণ করে। তবে লিওলেন এই ব্যাপারে জানতো না বলে সে আমান্ডাকে মৃত ভেবে ডিপ্রেশনে চলে যায়। ভাইরে ভাই, জাস্ট চিন্তা করো পুরো মুভিটা কি টুইস্টে ভরা। যাই হোক, এখন প্যাট্রিক শহর থেকে কিছুটা দূরে অবস্থিত জ্যাকের বাড়িতে গিয়ে পৌঁছে জ্যাককে রেমির মৃত্যুর খবর দেয়। প্যাট্রিক বলে, আমি ভেবেছিলাম রেমি হয়তো ভালো মানুষ, কিন্তু এখন দেখা যায় সে আমান্ডার মৃত্যুর জন্য দায়ী। তখন জবাবে জ্যাক বলে, সে আসলেই ভালো মানুষ ছিল, তুমি তাকে কিছুর জন্য দায়ী করতে পারো না। তখনই হাসতে হাসতে জ্যাকের ঘর থেকে ছোট্ট আমান্ডা বেরিয়ে এসে জ্যাকের কোলে ওঠে। আমান্ডাকে দেখে যেন প্যাট্রিকও এবার স্বস্তি পায়। সে জ্যাককে বলে, তুমি কি একটা বাচ্চার থেকে তার মাকে দূরে সরিয়ে ঠিক করেছো? প্রত্যুত্তরে জ্যাক বলে, হেলেনের সাথে থাকলে আমান্ডার লাইফটা নষ্ট হয়ে যেত, কেননা হেলেন কখনোই আমান্ডার খেয়াল রাখেনি। আমি এবং আমার ওয়াইফ আমান্ডাকে অনেক যত্নে রেখেছি, তাই আমার মনে হয় আমি যা করেছি সব ঠিকই করেছি। এই সব কথা শুনে প্যাট্রিক কিছুই না বলে এনজির কাছে চলে যায়। এই সবটা শুনে এনজি বলে, আমান্ডা এখানেই ভালো থাকবে, তার জীবন সুন্দর করার জন্য হয়তো কতগুলো মানুষের প্রাণ চলে গেল। তাছাড়া আমি দেখেছি আমান্ডা এখন কত ভালো আছে, তাই আমি চাই না তুমি পুলিশকে এই সব কিছু জানাও। তবে প্যাট্রিক বলে, আমি আমার জায়গায় সৎ থাকতে চাই, আমি চাই আমান্ডা তার মা হেলেনের বুকে ফিরে আসুক। তবে এনজি বলে, তুমি এমনটা করলে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না, আর আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করতে শুরু করব। তবে এত কথার পরেও প্যাট্রিক তার সততার জায়গায় অটল থাকে, আর সে পুলিশকে এই সব কিছু ইনফর্ম করে দেয়। এখন এই সব কিছুর কারণে এনজিও প্যাট্রিককে ছেড়ে চলে যায়। প্যাট্রিকের জীবনে এখন আর বিশেষ কিছু ছিল না। এই একটা কেস এতগুলো মানুষের জীবন বদলে দিলেও বদলায়নি শুধু হেলেন। হেলেন এখনো সেই আগের মতোই আছে। প্যাট্রিক আমান্ডাকে দেখতে হেলেনদের বাড়িতে গেলে দেখে হেলেন তাড়াহুড়ো করে আমান্ডাকে বাড়িতে একা রেখেই তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছে। প্যাট্রিক শান্তভাবে আমান্ডার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করে, তোমার পুতুল মিরাবেল কেমন আছে? এই কথা শুনে আমান্ডা বলে, ওর নাম আনাবেল। ঠিক তখনই প্যাট্রিক বুঝতে পারে যে আসলেই কত বড় ভুল করেছে সে। যেই মা তার ফেভারিট পুতুলটার নামও জানে না, সে কিভাবে একজন ভালো মা হতে পারে? তাই তো প্যাট্রিকের চোখে মুখে এবার জেগে ওঠে এক রাশ হতাশা। তবে এখন চাইলেও সে আর কিছুই ঠিক করতে পারবে না, কেননা সে শুনেছিল সততা তাকে হেভেনে পৌঁছে দেবে। কিন্তু এখন দেখা যায় যে সেই সততায় তার জীবনকে নরকে পরিণত করে তুলেছে। আর ঠিক এই কাহিনীর মধ্যে দিয়েই এই অস্থির মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের কোনো থ্রিলার মুভিতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।